সাথী সভাপতি, এখানে উপস্থিত আমার দীর্ঘদিনের যুব আন্দোলনের সহকর্মী নেতৃত্ব কমরেড মীনাক্ষী, উপস্থিত ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের শিক্ষক, অভিভাবক এবং উপস্থিত কমপ্লেক্স। দীর্ঘদিন পর একদা এসএফআই এর কোন এক মিছিলে হাঁটা কমরেড আবার এসএফআই করার কিছু সুযোগ পেয়েছি কয়েক ঘন্টার জন্য। তার জন্য এসএফআই হুগলি জেলা কমিটির নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই এক এমন ভালোবাসা যে বছরের পর বছর ধরে দেখা সাক্ষাৎ না হয়েও থেকে যাবে এবং যতদিন চুল ফুল থেকে চামড়া ফামড়া ঝুলে যাই যাক না, এই ভালোবাসা এই জীবনে ফুরবে না। এসএফআই এমন এক ভালোবাসা আমরা এরকম ছোট থেকে জেনে এসেছি। এসএফআই শুধু ভালোবাসা, এসএফআই একটা কম্পাস। আমাদের মতো অনেক হাজার হাজার ছেলে মেয়ের জীবনের কাছে এসএফআই একটা কম্পাস। কি কম্পাস? উত্তর সমুদ্রের মধ্যে নাবিক যখন পথ হারায় তখন ছোট্ট যন্ত্রটা ও আসলে ওকে সঠিক দিশা দেখায়, কোন দিকে গেলে ও আসলে বাঁচতে পারবে ওই উত্তাল সমুদ্রের সাথে লড়াইতে। আমাদের জীবনে যখন এরকম কোন রকম সমস্যা আসে, এই উত্তাল সমুদ্রের মধ্যে ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা আর ওই মেম্বারশিপের ফয়েলে ডান দিকে লেখার দাবিগুলো আসলে আমাদের ওই যন্ত্রণার মধ্যে, ওই বিপদের মধ্যে, ওই ঝোড়ো পরিস্থিতির মধ্যে রাস্তা চিনতে শিখিয়েছিল যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমরা রাস্তা চিনেছি। 2008 সালে আমি যখন এসএফআই করতাম, এরকম মিছিলে হাঁটতে এরকম মিছিল দেওয়ার পেছন থেকে ওই রকম মিছিলে হাঁটতে 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 এসএফআই করাকালীন প্রথম আমি কলকাতার বাইরে কোথাও একটা এসেছিলাম আপনাদের জেলায়। কোথায় এসেছিলাম? 2008-এ আমরা এসেছিলাম আপনাদের জেলা সিঙ্গুরে। কেন? এখন যেরকম লোকে আসে হুগলিতে, আগে হুগলিতে লোকে অন্য কারণে আসতো, এখন অন্য কারণে আসে। এই যে কিসব কুন্তলের বাড়ি আছে হুগলিতে, এখন গোটা রাজ্য থেকে লোকে ওর কাছে এসেছিল এই সময় টাকা দেবে, চাকরি নেবে। কিন্তু তখন আমাদের সেই পরিস্থিতি ছিল। তখন আমরা এসেছিলাম অধিকার করবো, লড়ে দেবো, চাকরি নেব। পরে আমরা এসেছিলাম সিঙ্গুরের কারখানার সঙ্গে সমাবেশ করে যে ওটা শুধু বুদ্ধবাবুর প্রকল্প, নিরুপম বাবুর প্রকল্প নয়, ওটা পশ্চিমবাংলার হাজার হাজার ছেলেদের তারা ওখানে চাকরি পাবে। তারা আমরা যখন এসএফআই করতাম তখন আমাদের স্লোগান ছিল আমাদের দুটি হাত এই মাটিতেই কাজ চায়। আমরা কেউ পরিযায়ী শ্রমিক হতে চাইনি, আমরা কেউ চাইনি যে আমাদের যা দক্ষতা আছে সেটা অন্য রাজ্যে গিয়ে আমরা কাজ করতে। ফলে এই পশ্চিমবাংলার যুবক সেই 2008-9-10 সালে এই হুগলির মাটিতে এসে আমরা দাবি তুলেছিলাম যে শিল্প করতে হবে, কারখানা করতে হবে, আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েদের যদি বাঁচাতে হয় তাহলে পশ্চিমবাংলাকে কাজ দিতে হবে। হলো না? আমাদের স্বপ্নের উপর, আমাদের ভালোবাসার উপর, আমাদের যন্ত্রণার উপর দিয়ে বুল্ডোজার চালিয়ে দিয়ে গেলেন তারা, যারা আজকে বড় বড় নাটককে হচ্ছেন, চেয়ারে বসেছেন, গদিতে বসেছেন, কিন্তু আমাদের যন্ত্রণাকে বাঁচাতে পারেন না। ওই 2008 সাল যখন মিছিল করে যাচ্ছি হাইওয়ের উপর দিয়ে যে শিল্প চাই, এই বাংলায় কাজ চাই বলে, ওই 2008 সালে এই পশ্চিমবাংলায় প্রথম শ্রেণীতে 24 লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। 24 লক্ষ। তারপরে বাংলাদেশ অনেক জন হয়ে গেছে, আমাদের জীবন যন্ত্রণায় পিছিয়ে হয়েছে। ওই 2008 সালে ক্লাস 1-এ ভর্তি হওয়া যায় 24 লাখ ছেলেমেয়ে, যাদের 2018 সালে মাধ্যমিক দেওয়ার কথা ছিল। যখন আমরা চার্ট দেখছি, যখন সরকারি তথ্য দেখছি, 2008 সালে ভর্তি হওয়া 24 লাখ ছেলেমেয়ে 2018 সালে যখন মাধ্যমিক দিতে আসছে তাদের সংখ্যাটা কমে দাঁড়াচ্ছে 11 লক্ষ। আমার কথা নয়, সরকারি তথ্য। তাহলে 10 বছর ধরে এই যে তৃণমূলের সরকারটা চললো, তার মধ্যে 13 লক্ষ ছেলেমেয়ে শুধু 1 বছরের হিসেবে স্কুল থেকে জবাই হয়ে গেল। তারা কোথায় গেল এই হিসেবটা আমাদের জানতে হবে। তো ক্লাস 9-এ যখন ছেলেমেয়ে মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন জমা দিয়েছে, তার থেকে 2 লক্ষ ছেলেমেয়ে কম মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। কেন? কোথায় যাচ্ছে তারা? এই প্রশ্নের জবাব নিয়ে কোনদিন টিভি মিডিয়া সরকার হচ্ছে না, বলতে গেলে থামিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ ওখানে আগে থেকে ঠিক করা আছে কোন আলোচনা হবে। তাহলে ওরা যদি আলোচনা করতে না দেবে, আমাদের আছে রাস্তা, যে রাস্তার অধিকার আমাদের কেউ তুলে দিতে পারেনি। ওই রাস্তায় দাঁড়িয়ে আমরা স্কুলের টপারদের বিরুদ্ধে, ওই রাস্তায় দাঁড়িয়ে আমরা কেন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না তার বিরুদ্ধে লড়াই করবো। যে লড়াই হচ্ছে তাই আমাদের পথ দেখিয়েছে। প্রতি বছর স্কুলে টপার কেন হচ্ছে? প্রতি বছর সরকারি স্কুলে আগের পড়া বন্ধ কেন হচ্ছে? সরকারি স্কুলে প্রাইমারিতে মিড-ডে মিলে 6 টাকা বলতে, এই 6 টাকায় দিন শেষে খাওয়ানো যায় না। কিন্তু স্কুলের দেওয়ালে লেখা রয়েছে সোমবার দিন ভাত মুসুরির ডাল আলু সেদ্ধ, মঙ্গলবার দিন ভাত মুসুরির ডাল সাথে ডিম সেদ্ধ। কেন লিখে রেখেছে? মানুষকে বোকা বানানোর জন্য। তাহলে ওইটুকু বাজেটে ওই যে সেটা মেম্বারশিপ পয়েন্ট লেখা ছিল, ডান দিকে ছোট ছোট অক্ষরে লেখা থাকতো কেন্দ্রীয় বাজেটের 80% বরাদ্দ চাই
রাজ্য বাজেটের মতো শতাংশ বরাদ্দ চাই। আজকে যে আফ্রিকার দেশগুলো যারা অর্থনৈতিক ভাবে আমাদের থেকে ব্যাপক পিছিয়ে রয়েছে, তারাও কি কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ তার 6%, 7% শিক্ষা খাতে ব্যয় করছে, আর আমার ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকার তার বাজেট তারাই ব্যয় করতে পারছে না। পশ্চিমবাংলা আরোই পাচ্ছে। কি হচ্ছে পশ্চিমবাংলার বাজেটে? সেই বাজেট অধিবেশন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দল বিতর্ক করছেন কি নিয়ে? কে বেশি ধার্মিক? মুখ্যমন্ত্রীর বক্তৃতা আছে, আমার অমুক ধর্ম, এই ধর্ম, ওই ধর্ম, মৃত ধর্মপ্রাণ নিয়ে বক্তৃতা। বাজেট অধিবেশন, যে বাজেট অধিবেশনে ঠিক হবে সরকারি স্কুলগুলো খুলবে কি খুলবে না, যে বাজেট অধিবেশনে ঠিক হবে যে বিশ্ববিদ্যালয়ে কেন ফান্ড অ্যালোকেট হচ্ছে না। রাজ্যের এমন বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনরা বিদেশ থেকে টাকা না পাঠালে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজ করা যাচ্ছে না, ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে না। এই পরিবেশ পরিস্থিতি কেন পশ্চিমবাংলার মুখে তৈরি হবে? সেই প্রশ্নটা উচ্চিতে যারা করেছে তাদের নামে পাই। সেই জন্যই তো এসব বড় বড় নাটক বলেছিলেন না যে কোনো আর এসে খাইয়ে ঝান্ডা টান্ডা লাগাতে দেব না। আজকে চোর চিটিং বাজরা যত দূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে, দেখে যা যে কার এক বিন্দু সাহস হয়নি আমাদের এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবে। এই ঝান্ডা যতদিন আছে ততদিন এই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটা তার অধিকারের জন্য এই ছাত্র যুবরা লড়াই করে যাবে, এবং সেই লড়াইয়ের জন্য আমরা আবার ফিরে এসেছি। 2018 সিঙ্গুরের লড়াই আমাদের শেষ হয়নি, 2019 আমরা এসেছিলাম, বাড়ি বাড়ি গেছি, সই সংগ্রহ করেছিলাম ছাত্র যুবদের পক্ষ থেকে। যাচ্ছা কারখানা তো বলুন না, ঠিক আছে কেমন আছেন বলুন তো আপনারা? ওই যে 4-5টা পঞ্চায়েত যার নাম প্রতিদিন খবরের কাগজে বেরোতো, আজকে এখানে গন্ডগোল, কালকে ওখানে গন্ডগোল। একটি পঞ্চায়েতের তৃণমূলের মেম্বারের বাড়ির ভদ্রমহিলা, মিনাকে মনে থাকার কথা, উনি প্রায় সই দিয়ে দিচ্ছিলেন যে না আমরা ভালো নেই। তৎক্ষণাৎ বাড়িতে ঢুকে বললেন পঞ্চায়েত, এই কি করছো, সই করো না। ভদ্রমহিলা একটু পিছিয়ে গেলেন যে আমার মা তো। তখন আমরা বললাম যে আপনার ছেলে কোথায়? আপনি সই দেবেন তো ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে কোথায়? গলা কাটলেন খানিক, কিলোমিটার পরে ঘটনা। তারপরে ফিসফিস করে বলতে বাধ্য হলেন যে ছেলে হায়দ্রাবাদে আছে। তাহলে আজকে পশ্চিম বাংলায় ওই বুল্ডোজার চালিয়ে শিল্প সম্ভাবনাকে গলা টিপে খুন করে শুধু সাধারণ মানুষের না, পশ্চিম বাংলার যে কোনো মানুষ, সে চোরের দলে হোক কি তার বিরুদ্ধে লড়াই করে কুর্চিকে লড়াই করার লোক হোক, তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে। আর ওই পরিযায়ী শ্রমিকরা বাইরে যখন বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন আমার রাজ্যের সরকার তাহলে একটা কথা শুনতে পাওয়া যাচ্ছে না। এত কথা বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা, বলুন তো কোন রাজ্য সরকারকে একটা চিঠি লিখেছেন যে আমার রাজ্যের বাংলাভাষী মানুষ সে অন্য জায়গায় কেরালায় হোক, তামিলনাড়ুতে হোক, রাজস্থানে হোক, ওড়িশায় হোক কথা বলতে কাজ করতে যাচ্ছে, সেখানে বাংলায় কথা বলে তার উপর নির্যাতন হচ্ছে? একটা চিঠি আমার রাজ্যের তৃণমূলের নেত্রী ওই বিজেপির সরকারগুলোকে পাঠিয়েছেন? না, পাঠাননি, পাঠাতে পারবেন না। কেন পারবেন? প্রশ্নটা এখানে যে কোথায় পাঠাচ্ছে তৃণমূল, আমরা জানি কোথায় পাঠাচ্ছে। আরেকজনের সাহায্য ছাড়া তৃণমূল পশ্চিম বাংলায় নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এটার মধ্যে আলাদা কিছু কথা নেই, আমরা বলছি না। ওই তো সমীরবাবু বলেছে কিসব লেবার মন্ত্রীর কথা, কে ছিল না ছিল, কে কি করেছে, কি ডাক্তার কি না, আমরা এদের মধ্যে যেতে চাই না। আমাদের জানা আমাদের শুধু কথাই চাই যে আজকে গোটা রেলপথ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বামপন্থীরা মিছিল করছে, বলছে না আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না, টিভির লোকেরা বলছে না দেখা যাচ্ছে না তো কোথাও। আচ্ছা, দীপু দাসের ঘটনায় বামপন্থীরা কেন মিছিল করলো না বলে বাজার মাঠ করে দেওয়া। দীপু দাসকে দিয়ে মারার ঘটনা যে ঘৃণ্য নৃশংস অপরাধ, বামপন্থীরা প্রথম দিন বলেছে, শুধু প্রথম দিন বলেছে তা নয়, বামপন্থীরা প্রতিটা এলাকায় প্রতিটা ব্লকে কেন্দ্রীয়ভাবে মিছিল করেছে তার বিরুদ্ধে যে দীপু দাসের ঘটনা নৃশংস, এর প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু আপনি তৃণমূলের নেতা, আপনি বিজেপির নেতা, মানুষ ভাগের রাজনীতি করছেন প্রতিদিন, আপনাকে জবাব দিতে হবে যে কার্তিকে দেবুদাস আর তুষার আলী দাসের পুড়িয়ে মারা ঘটনায় আপনারা কি প্রতিবাদ করেছিলেন? আফরাজুলের খুন হওয়ার ঘটনায় আপনারা কি প্রতিবাদ করেছিলেন? পুড়িয়ে মারার ঘটনায় আপনারা কি প্রতিবাদ করেছিলেন? তো যাদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যদি আপনাদের যন্ত্রণা হয়, এত আপনাদের প্রতিবাদ হয়, তাহলে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যখন পুড়িয়ে মারার ঘটনা ঘটছে, এই ভারতবর্ষের বুকে আসামের কালবিরল নদী যখন দুজনকে নির্যাতিত হতে হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যখন উড়িষ্যায় পরিযায়ী শ্রমিককে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে, তখন রাজ্যে তৃণমূল বিজেপির নেতারা মুখে মুখে বসে আছেন কেন? এই প্রশ্নের জবাব আমরা দিচ্ছি দিয়ে করবো। আর তৃণমূল বিজেপির নেতারা উত্তর না দিয়ে চেয়ার ছেড়ে তাদের পালিয়ে যেতে হবে। এই পশ্চিম বাংলায় এখন আমরা বাস করছি।
কি অবস্থা হয়েছে, কি অবস্থা। যখন আমরা রুটি রুজির কথা বলছি, বলেছে না না চেঞ্জ হয়ে গেছে, এখন ধর্ম নিয়ে খেলা, মন্দির হবে, মসজিদ হবে, এই হবে, ওই হবে। আচ্ছা, মন্দির কি প্রথম হচ্ছে পশ্চিমবাংলা? না তো, আগে প্রচুর হয়েছে, হাজার হাজার হয়েছে। মসজিদও কি প্রথম হচ্ছে পশ্চিমবাংলা? একদম হাজার হাজার মসজিদ হয়েছে। আগে কোনোদিন এরকম হিসেব হয়নি তো। কোথায় মুর্শিদাবাদে মসজিদ হবে আর এই শিলিগুড়িতে ওখানে মন্দির হবে, সেই নিয়ে তরজা, অসুবিধা কিছু নেই। তরজা হচ্ছে তাই আমি মুখ্যমন্ত্রী বলেছেন একটা নাম বাদ যাবে না, শুনবেন। আর বিরোধী দল নেতা বলেছেন 150টি নাম বাদ যাবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী সংখ্যা তরজা হচ্ছে। আমি আপনাদেরকে একটা সংখ্যা 43,054, 43054। এই সংখ্যাটা কি? এটা আপনি তৃণমূল বা বিজেপির নেতাদের জিজ্ঞেস করলে বলতে পারবেন, ওদের মুখস্থ নেই। 2023 সালে পশ্চিমবাংলার মানচিত্র থেকে মুছে যাওয়া মহিলা নারীর সংখ্যা 43,054। কোথায় গেলেন এই মহিলারা? 43,054 জন মহিলা শুধু 2023 সালে পশ্চিমবাংলার মানচিত্র থেকে মুছে গেলেন, যার মধ্যে মাত্র 61 জনকে পশ্চিমবঙ্গ পুলিশ বলছে যে ওরা পাচার হয়েছেন। বাকিকে কোথায় গেছেন আমরা জানি না। এই মহিলারা কোথায়, এই মেয়েরা কোথায়, এটা জানতে হবে। আজকে আপনি যে শিলিগুড়িতে মন্দির করবেন বলে এত তরজা করছেন, ওই শিলিগুড়িতে, ওই জেলায়, দার্জিলিং জেলায় গত 1 বছরে যে 25 থেকে 30টা চা বাগান বন্ধ হয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলা ওই চা বাগানের শ্রমিকদের বস্তি থেকে দুবার আধুনিক খেতে না পাওয়ার যন্ত্রণা থেকে একটি মেয়েও যে ওখানে পাচার হয়ে যাচ্ছে না, তার গ্যারান্টি কি আমার তৃণমূলের সরকার, আমার বিজেপির সরকার দিতে পারবে? অথচ চা বাগানের সমস্যা নিয়ে একটা কমিটি আছে, কেন্দ্রের সরকারের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, চা বাগানের মালিক এবং শ্রমিকদের সংগঠনের প্রতিনিধিরা আছে, যার কোনো মিটিং হয় না, যার কোনো সমাধান হয় না। একটার পর একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, মালিক এলাকা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, আর রাতের অন্ধকারে ওই মেয়েদেরকে কোথায় পাচার করে দেওয়া হচ্ছে, সে আমার রাজ্যের সরকার, আমার দেশের সরকার খোঁজ রাখছে। দেশের সরকার খোঁজ রাখছে। যারা বাংলাদেশে গেল, তারা চলে এলো, কোথায় সীমান্ত খোলা, হাজার হাজার চলে যাচ্ছে, ওসব ওরা জানে। কিন্তু আমার বাংলার মহিলারা কোথায় হারিয়ে যাচ্ছে সেগুলো তারা জানে না। তাহলে শিলিগুড়িতে মন্দির হবে, হোক, অসুবিধা নেই, মন্দির যে করবেন জানবে না, কিন্তু ওই দার্জিলিং জেলায় হারিয়ে যাওয়া মহিলাদের কি হবে? এই প্রশ্নের জবাব উচ্চর চট্টা সিডিংবার বাংলা মাঝে দিতে হবে, না হলে ওদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। এটা এই সমাজের থেকে আমরা সোজা কথা সোজাভাবে বলতে চাই। চলে আসুন মুর্শিদাবাদে, মসজিদ হবে বলে বিরাট বিতর্ক, প্রতিদিন টিভিতে আড্ডা ইত্যাদি ইত্যাদি। প্রথম দিন টিভির বিতর্কের মধ্যে কথাটা ছিল, যেটা পরের দিন থেকে মিডিয়া দেখাতে চাইছে না। ওই যে ভদ্রলোক বলছেন, নিজে বলছেন গর্ব করে, এই তো দিদি মঞ্চে উঠলেন, আমার কাছে এলেন, কানে কানে বললেন, আরে ওখানে তো সেলিং টেলিং সব জিতে যাবে, কি হবে? আমি বললাম কোনো চিন্তা নেই দিদি, পরের দিন থেকে এমন ব্যবস্থা চালু করে দিলাম, এমন মানুষের মানুষে ভাগ করে দিলাম যে ওখানে আর ধর্ম নিরপেক্ষ শক্তি যারা, ওয়াল ঝান্ডা যারা, তারা জিততে পারবো না, ওখানে তৃণমূলকে জিতিয়ে দিলাম। এই তো তার রাজনীতি ছিল। আজকে বড় বড় কথা বলছে, তারা ওর মুর্শিদাবাদে যদি ওই মানুষের জন্য এত কথা বলার জন্য নতুন দল না কিসব ছাতা মাথা করেছেন, তাহলে ওই মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক যারা 2000 করে 4000 টাকা বেশি রোজগার করতে পারছে না, ওই মুর্শিদাবাদের গঙ্গাপত্তার ভাঙবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ছাত্রছাত্রী যাদের পড়াশোনার সুযোগ নেই, তার জন্য কি করেছেন? এই জবাবটা আগে তো দিতে হবে। পারবেন না, পারবেন না, আমরা পারবো না। আমরা এখানে শুধু এই খারাপ আরো খারাপ এই কথা বলতে আসিনি। এই নতুন প্রজন্ম আসলে আমরা বিকল্পের কথা হাজির করতে এসেছি। ওই গঙ্গার পদ্মায় ভাঙনের চরে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের ছেলে মেয়েদের পড়ানোর জন্য এই ছাত্র যুব আন্দোলনের কর্মীরা ভুতনির চরে বিকল্প শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছে। ওরা ভাঙবে, আমরা গড়বো, এই আমাদের বিকল্প। আর এই বিকল্প আন্দোলনের মধ্যে পড়তে হবে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, যাবতীয় নির্বাচনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এই বিকল্প আমাদের পড়তে হবে। পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে যাবেন, বাংলায় কথা বলবেন, খুন হবেন, পিটিয়ে মারা হবে, এতগুলো তারা এই রাজ্যে ফিরতে পারবেন না। তখন যন্ত্রণা তারা নিজেরা করেছেন, তিনি জানেন যে কি করে ফিরবো, ওখানে যাব, আবার তো সেই বেকারত্বের জীবন, দুবেলা দুটো খাবার নেই, 100 দিনের কাজ বন্ধ, আবার যোজনার টাকা বন্ধ, তাই বাংলায় থাকবে কি করে? তাহলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যখন গোটা অংশের মানুষ রাস্তায় নেমে গিয়েছিলেন, চোর ধরো জেল ধরো স্লোগানে গোটা পশ্চিমবাংলার আকাশ বাতাস, কলকাতা থেকে হুগলি হয়ে আসানসোল শিলিগুড়ি পর্যন্ত যখন গোটা পশ্চিমবাংলার মানুষ দেখতে এসেছিল চোর ধরো জেল ধরো, তখন আমাদের যেরকম এসএফআই ডিওয়াইএফের মুখপত্র আছে, এসএফআই ছাত্র সংগ্রাম, এখনো কথাটা উঠে বন্ধ চুকে সেই একই রকম ছোটবেলার মতো নেশা লাগে। যুব শক্তি আছে ডিওয়াইএফ মাঝে, এখনো পাতায় উঠতে দেখলে একটা অন্যরকম শিহরণ জাগে। ওই আরএসএস এর একটা মুখপত্র আছে, তার নাম স্বস্তিকা।
2022 সালের ডিসেম্বর মাসে গোটা বাংলার মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, ওই মুখপত্রে লেখা হয়েছিল গোটা গোটা অক্ষরে যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামেদের সুবিধা হয়ে যায়। তাহলে তৃণমূল বিরোধিতার লক্ষ্য নয়, লক্ষ্য হলে এরকম জানা আসার মাঝে কাউকে গেল আরো প্রস্তুতি নিয়ে এই রাজনীতি করতে পারতো না। তো জামা কাপড় বদলানোর মতো করে নীতি আদর্শ বদলে দেওয়া যায়, যেটা আমরা কোনোদিন ছোটবেলা থেকে শিখি। সবকিছু হারিয়ে গেলেও প্রতিকূল ঝড়ের মধ্যেও তোমার হাতে শেষ যেটা থেকে যাবে সেটা তোমার কথাটা এবং সেটা তোমার মতাদর্শ। আজ না হলে কাল ও আসলে তোমার যেভাবে সেই লড়াইতে, যে লড়াই বারবার তৃণমূল আর বিজেপি আমাদের কাছে হারতে পারতো, সেই কারণে মানুষ ভাবে রাজনীতি করে। সেই কারণে আসামের তৃণমূল থেকে রবি ঠাকুরের কবিতা বাদ চলে যায়। আরে যাবে তো বটেই। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় গ্রামীণ চীন, সব কুণ্ডল পাঠান মোগল এক দেখে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলিবে মিলাবে যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে এই চওড়া বুক, এই বাজ পাখির কলিজা ওই চোর চোরেরা চিটিংবাজদের থাকে না। সেই জন্য ওরা আক্রমণ করতে পারে, কিন্তু আক্রমণের পাল্টা যদি ওদের দিকে টেনে নেওয়া যায়, ওরা পালানোর পথ খুঁজে পায় না। এই লড়াই করছিল আনিস, এই লড়াই করছিল মজদুর, সুদীপ্ত আরো হাজারো। যখন আনিসের বাড়িতে ওই রাজ্যের বড় মাতব্বর টাকা পয়সা ইত্যাদি নিয়ে গেছিলেন যে আপনি এইটা নিন আর এইসব আন্দোলন এবার বন্ধ করুন, গোটা পাড়া ভেঙে নেমে এসে ধর্ম, জাত, পোশাক, খাওয়ার নির্বিশেষে যে মানুষ ওই দিন রাত্রিবেলা একটু ভাত খেতে পাননি, তিনি পর্যন্ত রাস্তায় নেমে এসে ওই চিটিংবাজদেরকে এলাকা ছায়া করে দিয়েছিলেন। এই সাফল্য, এই হকিমত নিয়ে, এই বুকের দম নিয়ে ছাত্র যুব আন্দোলনে গিয়ে চলেছে। আর ওদের দেখানোর পথে আমরা এগিয়ে চলেছি আগামী লড়াইয়ের উদ্দেশ্যে। এই লড়াই বিকল্পের কথা বলবে, যেরকম বেঙ্গলে পরিযায়ী শ্রমিকদের জন্য সহায়তা কেন্দ্র খুলেছে, যেরকম আপনার জেলায় সহায়তা কেন্দ্র খুলেছে যারা মাইক্রো ফিন্যান্সের মধ্যে বিপদে পড়ছে, ব্যাংকগুলো নজর যাচ্ছে। আগে 17টা ব্যাংক ছিল, 12টা হয়ে গেল, 12টা থেকে 8টা, 8টা থেকে 4টে ব্যাংক পড়ে যাবে। তাহলে গ্রামের গরিব মানুষ তিনি টাকা রাখবে কোথায়? আমার বাড়িতে কাজ করেন যে মাসে 4 দিন কামাই, তার মধ্যে 4 দিনের 4টে দিনই প্রায় ওনার শুক্রবার করে কামাই। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, আপনি ওই শুক্রবার করেই মানে কিছু আছে, আপনি পুজো করেন না? কি বলছেন? না দাদা, পুজোর ব্যাপার না, যে কোনো সময় করা যায়। শুক্রবার দিন খাতা লিখতে লোক আসে, খাতা লেখা হয়, যে টাকা নিয়েছিলাম ওই সুদের খাতায় লেখা হয়। তাহলে খাতায় লেখা হয়, ব্যাংকে খাতা বলছে না, আপনি পেমেন্ট লিখে চলে যান। 33,000 কোটি টাকা এক বছরে মাইক্রো ফিন্যান্সে খাচ্ছে। ব্যাংক উঠে গেছে, রেল উঠে গেছে, বিমান উঠে গেছে, কয়লাখনি উঠে গেছে। এলাকায় ছেলেরা কাজ করে না, শুধু কাজ করে না তা নয়, একদিকে মাইক্রো ফিন্যান্স আমাদের উঠে নেবে, আরেকদিকে আপনি আজকে রাত্রিবেলা বাড়ি গিয়ে আপনার পুরনো ফিক্সড ডিপোজিটের খাতাটা বার করবেন। 2016 সালে, 17 সালে, 18 সালে যখন ফিক্সড ডিপোজিট করেছিলেন তখন ব্যাংক ইন্টারেস্ট দিত 8.75 বা 9.1। 16 সালে আমার বাড়িতে আমার মায়ের একটি আছে, মাঝে মধ্যে মা দেখেন আর চোখের জল ফেলে। 16 সালে তখন ইন্টারেস্ট ছিল 9.1। 100 টাকা রাখলে আপনি 1 বছর পর 109 টাকা পেতেন। আজকের দিনে দাঁড়িয়ে 5 টাকা 25 পয়সা। কোথায় গেল টাকাগুলো? আম্বানি খেলো, আদানি খেলো, মালিয়া খেলো, এ খেলো, ও খেলো, বাইরে চলে গেল। আর ওই আলের ধারে কৃষক না খেতে পেয়ে ফলিবল খাবার যোগান দিচ্ছেন। এই সবগুলো মুখ ম্লান মুখে ভাষা তুলে দেওয়ার জন্য, বিকল্প লড়াই তুলে দেওয়ার জন্য এসএফআই, তার জন্য বাকি সমস্ত শক্তিরা আমরা হাজির হয়েছি বিকল্পের কথা বলার জন্য। ওরা বলে বারংবার যে কি বিকল্পের হাজির হবে, আমরা বলেছি এমন এক বিকল্প হাজির হবে যে বিকল্পের আগে কখনো শুনে। মানুষ ভাগের রাজনীতি হবে না, দাঙ্গার রাজনীতি হবে না, মানুষের ঐক্যবদ্ধ হয়ে থাকবে। সেই একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে তৈরি করতে হবে। আজকে যত নির্বাচনে গিয়ে আসবে তত এরকম মানুষ ভাগের রাজনীতির হিসেব বাড়বে। যত নির্বাচনে গিয়ে আসবে তত মানুষের ধর্ম, জাত, এটা ওটা প্রসঙ্গে আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, সেই প্রসঙ্গ তুলে নতুন করে উত্তেজনা তৈরি করা হবে যে যে সরকারটাকে আমি নির্বাচিত করেছি ভোট দিয়ে, সে আমার যুবকগুলো খাওয়ার দোকানে থাকতে পারেনি, সে আমাকে ঠিক করে দেবে, আমি বৈধ না, আমি অবৈধ। চমৎকার ব্যাপার, চমৎকার ব্যাপার। আজকে আমি এই যে উত্তর 24 পরগনা নদীয়ার একাংশের মানুষ যে মহাবিপদে পড়েছেন, মানে ধরুন আমি ভোটার, আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার সাংসদকে, সাংসদ দিল্লিতে গেছেন, মন্ত্রী হচ্ছেন, ক্যাবিনেট মিটিংয়ে বসেছেন, বসে নিজেরা সিদ্ধান্ত করেছেন যে আমি যে ভোটার নির্বাচিত করেছি
সাংসদকে, সংসদ মন্ত্রী হচ্ছেন আমি করবো, আর আমার ভোটে নির্বাচিত সাংসদ তিনি বৈধ থাকবেন? তাই মানুষকে বোকা বানানোর এই রাজনীতি, মানুষের থেকে পয়সা মেটানোর এই রাজনীতি, ওই সব চোর চিটিং বাজরা। আগে হুগলিকে আমরা জানতাম শিল্পাঞ্চল বলে, গুগলে করতাম না হুগলি শিল্পাঞ্চল, অমুক 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 শিল্প এখানে আছে, 10 নম্বরের প্রশ্ন আসতো। আমি জানি না এখন কুন্তলের বাড়ি কোথায়, হুগলি শিল্পাঞ্চলের মধ্যে না বাইরে, এই প্রশ্ন কি আসে? তাহলে আজকে এটা লজ্জার ব্যাপার। আমি কলকাতা শহরের বাসিন্দা, আমার কাছে লজ্জার ব্যাপার। আগে লোকে আসতে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কলকাতা এই ছুটির সময়, সায়েন্স সিটি দেখতে, মিউজিয়াম দেখতে, এখন এসে কালীঘাটের আশেপাশে খুঁজে ওই ভাইয়ের বাড়িটা কোথায়, ওই যে হ্যাঁ ওর ভেতরে লিফটটা, ওইটা তো প্রাইমারির টাকায় করেছে, আর ওই যে ছাদের সুইমিং পুলটা কি, ওইটা এসএসসির টাকায় করেছে, আর বাড়ির সামনে যতগুলো পুলিশ রয়েছে ওদের প্রতিদিন যা খোরাক যাবে এই কর্পোরেশনের দুর্নীতির টাকায় আসছে। এই রকম একটা সরকার, এই রকম নেতা পশ্চিমবাংলার মানুষ ডিজার্ভ করে না। তার জন্য নতুন বিকল্প আমাদের হাজির করতে হবে। যারা চুরি করেছে, যাদের জেলে থাকার কথা ছিল, বিজেপিকে মুসলমান দিয়ে আরএসএস এর পায়ে ধরে তারা এখন বাড়িতে পোলার মাংস খাচ্ছেন। 26 সালের পর যে নতুন সরকার তৈরি হবে, নতুন যে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা এই লড়াইতে উঠে আসছেন, ওই 26 সালের পর এই সব চোরটা চিটিং বাজরা কে দলবের মধ্যে হিসেব করবে না। সরকারকে কেমন ভাবে নিয়ে জেলে ঘানি বানানোর জন্য আমাদের লড়াই চলবে। এই লড়াই এগিয়ে যাওয়ার জন্য এই এসএফআই আমাদের ভরসা। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা আমাদের বাংলা শেখাতেন, বেশি করে দেওয়াল লিখবি, তুই যখন ঘুমাবি তখন দেওয়াল জেগে থাকবে। আমরাও যখন আজকে রাত্রিবেলা প্রাক্তন এসএফআই কর্মী হিসেবে ঘুমাতে যাব, আমরা নিশ্চিত থাকবো যে এই সামনে দুপা দূরের ফলে বর্তমান এসএফআই মতাদর্শের মশালটা জ্বালিয়ে জেগে আছে, আগামী দিনে একটা নতুন বদল আনবে বলে যে বদলের কথা কবি সুকান্ত আমাদেরকে শিখিয়ে গেছিলেন। চলে যাব তবু যতক্ষণ দেখে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ।